ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা চ্যাপ্টার নিয়ে আসলাম, সেটা হলো ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার, পদার্থের অবস্থা, পদার্থের প্রকৃতি। দেখো তোমরা, আমি এটা তোমাদের সামনেই পরীক্ষা, আমি একটু হালকা করে এটা আলোচনা করে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে কোন চ্যাপ্টার? পদার্থের প্রকৃতি। প্রথমত দেখো, পদার্থ মানে কি বুঝি আমি? পদার্থ মানে প্রথম কন্ডিশন হচ্ছে যার ভর আছে, যা কিছুটা আয়তন, যা কিছুটা মানে জায়গা জুড়ে থাকে, মানে যার আয়তন আছে। ব্র্যাকেটে লিখে দিই, যা কিছুটা জায়গা জুড়ে থাকে। তাহলে যার ভর আছে, আয়তন আছে, এবং যার জাড্য ধর্ম আছে। এখন এই জাড্য ধর্মটা কি? দেখো, কোনো পদার্থ, যে পদার্থ স্থির অবস্থায় আছে সেটা স্থির অবস্থাতেই থাকতে চায়। হুম। আর যে গতিশীল অবস্থায় আছে সে গতিশীল অবস্থাতেই থাকতে চায়। এই অবস্থার এই যে ধর্ম, একে বলে জাড্য ধর্ম। স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রচেষ্টা, তাকে আমরা কি বলি? তাকে জাড্য ধর্ম বলি। জাড্য ধর্ম বলে থাকি। তাহলে যে পদার্থ মানে তার জাড্য ধর্ম আছে, যা স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন, স্থির বা গতিশীল অবস্থার অবস্থা বজায় রাখার প্রচেষ্টা করে, তাকে আমরা বলি, সেই যে ধর্ম তাকে বলি জাড্য ধর্ম। ওকে, তাহলে যে ধর্মের জন্য কোনো একটা বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে, সেই ধর্মকে বলা হয় জাড্য ধর্ম। আমি পরিষ্কার করে এখানে লিখে দিচ্ছি। তাহলে যে ধর্মের জন্য কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চায়, সেই ধর্মকে আমরা জাড্য ধর্ম বলি। হুম। তাহলে পদার্থ মানে কি? একটা পদার্থের ভর তো থাকবেই। আমরা ভর মানে বুঝি কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ভর বলে। আর ভার বা ওজন মানে কি? ভার বা ওজন আমরা আগেই আলোচনা করেছি। ভার বা ওজন হলো একটা বল, তাই তো? ভার বা ওজন একটা বল। তাহলে ওজন বা ভার সমান, আমরা বলতে পারি ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। ভরকে যদি এম দিয়ে ডিনোট করা হয়, অভিকর্ষজ ত্বরণ জি, সেক্ষেত্রে ওজনকে যদি ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমরা পেলাম ডব্লিউ সমান এম ইন্টু জি। দেখো, কোনো বস্তুর ভর কোনো অবস্থা পরিবর্তনের জন্য কোনো পরিবর্তন হয় না, সবসময় নির্দিষ্ট থাকে। সেই জন্য ভর বস্তুর অধিকতর মৌলিক ধর্ম।
অধিকতর মৌলিক ধর্ম। কার থেকে? ভার বা ওজনের থেকে। কারণ অভিকর্ষ ত্বরণ জানা আছে কি আমাদের, পৃথিবীর বিভিন্ন অবস্থানের জন্য অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। যেহেতু এখানে ওজন সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ, এটা যদি পাল্টে যায় তাহলে এটাও পাল্টে যাবে, কিন্তু এটা সবসময় ফিক্স থাকে। সেজন্য ভর বস্তুর অধিকতর মৌলিক ধর্ম। বোঝা গেল? তাহলে পদার্থের জায়গায় চলে আসি। পদার্থ কি? যার ভর আছে, যা কিছুটা আয়তন, মানে যা কিছুটা জায়গা জুড়ে থাকে, অর্থাৎ আয়তন আছে, এবং যা জাড্য ধর্ম আছে। জাড্য ধর্ম আমি আলোচনা করলাম এখানে, কাকে বলে জাড্য ধর্ম। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো পদার্থের অবস্থা কত। পদার্থের অবস্থা তিন প্রকার, মূলত তিন প্রকার। একটা হলো কঠিন অবস্থা, একটা হলো তরল অবস্থা, আর একটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এই তিনটি অবস্থা, একটা কঠিন, একটা তরল, আর একটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। দেখো কঠিন পদার্থ যেমন মনে করো একটা লোহা নিলাম, কঠিন পদার্থ। এখানে মনে করো পারদ নিলাম, সেটা তরল পদার্থ। এখানে মনে করো যে কোনো একটা গ্যাস, মনে করো অক্সিজেন গ্যাস নিলাম, সেটা হলো গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। তাহলে বিভিন্ন পদার্থ আছে, যেমন মনে করো পারদ, সোনা, অক্সিজেন, বরফ, জল, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এই সমস্তগুলো আমরা কঠিন কোনটা, তরল কোনটা, গ্যাসীয় কোনটা আমরা আলাদা আলাদা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আরও একটা জিনিস জানবো, যে এই ধাতু অধাতু আছে কঠিনের মধ্যেও, সেটা আমাদের শিখতে হবে। এবার মনে করো তুমি কঠিন অবস্থা, কঠিন এক টুকরো বরফ নিলে, বরফ কঠিন পদার্থ, বরফ, এটাকে কি করছি আমরা, তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করলে কি হবে, বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে। আমরা যদি সেই তাপমাত্রাটা নোট করি, হ্যাঁ, তাহলে আমরা পাবো কত তাপমাত্রাতে বরফটা জলে পরিণত হচ্ছে, অর্থাৎ তরলে পরিণত হচ্ছে, এটা তরল। আবার যদি আমরা তাপ বাড়াই, এটাকে তাপ দিতে থাকি, তাহলে একটা সময় আসবে এটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় চলে আসবে। মানে জলীয় বাষ্প হবে এখানে, জলীয় বাষ্প। তাহলে বরফ, তাকে তাপ দিয়ে জল, আবার জলীয় বাষ্প হবে। এবার জলীয় বাষ্প থেকে যদি তাপ কমিয়ে নেওয়া হয়, কি হবে, জলে পরিণত হবে। আবার জল থেকে যদি ক্রমশ তাপ কমিয়ে নেওয়া হয়, সেটা বরফে পরিণত হবে। হ্যাঁ, এই ঘটনাটা তাপের কারণে একটা পদার্থ থেকে আর একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তন আমরা করতে পারছি। এবার কিছু পদার্থ আছে যে মনে করো কঠিন অবস্থা থেকে, কঠিন অবস্থা, এটাকে তাপ দিলাম আমরা, হয়ে গেল কি এখানে, এখানে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে আসলো। তাহলে কোনো পদার্থ থেকে তাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত না হয়ে যদি সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এই যে ঘটনা, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কোন পদার্থ প্রদর্শন করে এটা? কর্পূর। আর কি? নিশাদল, আয়োডিন, এই সমস্ত পদার্থ, এইগুলো ঊর্ধ্বপাতন প্রদর্শন করে। অর্থাৎ কঠিনকে তাপ প্রয়োগ করলে তরলটায়, তরল পদার্থে আসলো না, সরাসরি গ্যাসীয় হয়ে গেল, বা গ্যাস থেকে যদি তাপ আমরা কমিয়ে নিই, সরাসরি কঠিনে পরিণত হলো। এই যে ঘটনা, এই ঘটনাটা ঊর্ধ্বপাতন। যে সমস্ত পদার্থগুলো প্রদর্শন করে সেগুলো এখানে।
চলো, দেখো, প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে, যার সাহায্যে একটা পদার্থকে অন্য পদার্থ থেকে আলাদাও করা যায়। আবার এই সমস্ত গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা বলি পদার্থের ধর্ম। এই পদার্থের ধর্মকে পরের পেজে আসছি আমি। পদার্থের ধর্মকে দেখো, এখানে মাঝখানে লিখছি ধর্ম, আমি লিখে দিই পদার্থের ধর্ম। পদার্থের ধর্মকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো ভৌত ধর্ম, আর একটা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। এখন কোন কোনগুলো ভৌত ধর্ম, কোন কোনগুলো রাসায়নিক ধর্ম, সেগুলো আমাদের একটু জানার দরকার। দেখো, ভৌত ধর্ম এমন কিছু গুণ, যেমন মনে করো তার বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, এই ধর্মগুলোর সাহায্যে পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু আভ্যন্তরীণ অণুর গঠনের কোনো পরিচয় পাওয়া যায় না। হ্যাঁ, এই যে ধর্ম যেগুলো আমি বললাম সেগুলোকে বলা হয় ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্মের মধ্যে কি কি আসছে? আসছে বর্ণ, মানে রং, কোন রঙের এটা, তার কোনো বিশেষ গন্ধ আছে কিনা, আর কি গলনাঙ্ক, কোন তাপমাত্রায় এটা গলে তরলে পরিণত হয়, আর কি স্ফুটনাঙ্ক, অর্থাৎ কোন তাপমাত্রায় এটা ফুটে বাষ্পে পরিণত হয়, আর কি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কিনা, এটা জলে বা কোনো দ্রাবকে দিলে দ্রবীভূত হয় কিনা, কোনো বিশেষ দ্রাবকে দ্রবীভূত হয় কিনা, এই সমস্ত জিনিসগুলোর সাহায্যে আমরা তার বাহ্যিক গঠনের পরিচয় পাই। এই সমস্ত ধর্মগুলি সবসময় হচ্ছে ভৌত ধর্ম। আবার কি, যে ধর্ম থেকে কোনো পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা লক্ষ্য করা যায়, তাকে রাসায়নিক ধর্ম বলে। হ্যাঁ, রাসায়নিক ধর্ম মনে করো, খুব সহজেই আমরা জানি, এই তড়িৎ প্রবাহের ফলে জল আর জলকে যদি ভাঙা হয়, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনে বিশ্লিষ্ট হয়, জলের সংকেত H2O। আমরা যদি এখানে একটা কাজ করি, তড়িৎ বিশ্লেষণ করি, এটাকে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে কি হবে? হাইড্রোজেন হবে আর অক্সিজেন হবে, হাইড্রোজেন অক্সিজেন। এই একটা গেল। কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া, মানে রাসায়নিক দ্রব্য মানে পুরোপুরি রাসায়নিক গঠনের যে পরিবর্তন, রাসায়নিক গঠনের সাহায্যে অবশ্যই এখানে তাপমাত্রা প্রয়োগ দরকার। তাপের হয় তাপ উৎপন্ন হবে, না হলে তাপ শোষিত হবে, যাই হোক না কেন হবে। সেই ধরনের যে সমস্ত ধর্ম বুঝি, যে সাহায্যে রাসায়নিক ধর্মের পরিচয় পাওয়া যায়, তাকে আমরা রাসায়নিক ধর্ম বুঝি। পরে আমি এর সম্বন্ধে আরো বলছি। হুম তারপর কিছু তোমাদের এখানে সামান্য কিছু উদাহরণ দিয়েছে, সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে বই থেকে। খুব সহজ জিনিসপত্র সব, কোনটা ভৌত ধর্ম কোনটা রাসায়নিক ধর্ম। হ্যাঁ, মনে করো নাইট্রিক অক্সাইড গ্যাস বর্ণহীন, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের, এইটা হচ্ছে রাসায়নিক ধর্ম। যেমন মনে করো আমি কি বললাম, নাইট্রাস অক্সাইড মানে NO, এটা হচ্ছে বর্ণহীন। এটা থেকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমরা পাবো 2NO2। আচ্ছা, 2NO2, আমাদের ব্যালেন্স করার দরকার নেই, এখানে এইভাবেই দেখিয়ে দেবো। এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা নাইট্রাস অক্সাইড। বোঝা গেল? কিন্তু দুটি ভিন্ন ধর্মের পদার্থ, এটা রাসায়নিক ধর্ম। হুম
বইতে একটা দুটো চার্ট আছে যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো একটু কমপ্লিট করে নেবে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে। মনে করো তোমার বাড়িতে শুকনো গাছপালা, আবর্জনা, পাতা টাতা আছে, সেটাকে তুমি পুড়িয়ে দিলে। হ্যাঁ, এখানে মনে করো শুকনো পাতা, সেটাকে যদি তাপ দিয়ে পুড়িয়ে দিই, তাহলে কি হলো, এখানে বাষ্প হয়ে চলে গেল। এটা থেকে সহজেই কিন্তু আর এটাতে ফেরত আসা যায় না। তাহলে যে পরিবর্তনে পদার্থকে সহজেই আগের জায়গায় ফিরিয়ে আনা যায় সেটা ভৌত ধর্ম, আর যাকে সহজেই আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না সেটা রাসায়নিক ধর্ম। আর একটা জিনিস আছে আমাদের, সেটা আমরা এই পরের ক্লাসে বলবো। ধাতু আর অধাতু। অধাতু। আর একটা জিনিস আছে ধাতু কল্প। হুম, এই তিনটে আমরা একটু আলোচনা করব পরের দিন রাসায়নিক ধর্মের সাথে। তোমরা এটা মনোযোগ সহকারে দেখো, এবং যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো। কেমন? ঠিক আছে।